তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের ম্যাথ প্র্যাকটিস সেট 13 নম্বর সিরিজের 13 নম্বর সেট করানো হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, 7^105 সংখ্যাটির শেষ অঙ্ক কত, তার মানে ইউনিট ডিজিট কত। তো আমরা তো জানি, ইউনিট ডিজিট চ্যাপ্টারে করেছি যে কোনো কিছু সংখ্যার পাওয়ার টু দি পাওয়ার 4 এর পর থেকে সেম রিপিটেড হতে থাকে, ঠিক আছে। তার মানে আমরা কিভাবে করি, যে 105কে পাওয়ার যতটা আছে তাকে 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে। ভাগশেষ কত আছে সেটা দেখি। ভাগশেষ কত আছে, এখানে 1 আছে। এবার 105 তো লাস্টের দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, জাস্ট লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। তাহলে 7^1 যেটা হবে সেটাই আমাদের অবশেষ। কত আছে, অপশান সি 7 আছে। 7^1 মানে কত, 7। তার মানে অপশান 1 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, কিছু দ্রব্য 5 টাকায় 6টি হিসাবে ক্রয় করে এবং 6 টাকায় 5টি হিসাবে বিক্রয় করলে শতকরা লাভের হার কত। এবার দেখো, যদি বলা হয় তুমি দোকান থেকে 4 টাকায় 2টি লজেন্স কিনলে, তাহলে একটা একটা লজেন্সের দাম কত। তাহলে 4 টাকায় কটা লজেন্স কিনলে, নিচে 2টি লজেন্স, তার মানে এক একটা লজেন্সের দাম 2 টাকা করে, ঠিক আছে। তার মানে এখানে কি বলছে, 5 টাকায় 6টি হিসাবে ক্রয় করছে, তার মানে 5টা উপরে টাকাটা 5 টাকায় 6টি হিসাবে, তার মানে একটার ক্রয় মূল্য কত, 5/6, ঠিক আছে। কিন্তু বিক্রি করার সময় কত করছে, 6 টাকায় 5টি হিসেবে, তার মানে কত, 6 টাকাটা উপরে 5 টাকাটা নিচে, তার মানে এটা হলো বিক্রয় মূল্য। তাহলে এটা কি, এটা হলো সিপি, এটা হলো এসপি, বোঝা গেছে। তাহলে এবার এখান থেকে আমরা বিয়োগ করে বার করে নিতে পারবো যে লাভ কত, আর তারপরে পার্সেন্টেজ নর্মালি বার করে নিতে পারবো। তাহলে কত হচ্ছে, 6/5 থেকে 6/5 থেকে 5/6 বিয়োগ করব, এটা কত হয়, এটা লাভ্যাংশ হয়েছে। তাহলে নিচে কত হবে, যেটা ক্রয় মূল্য, তার মানে 5/6। আর পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এটাকে একটু সিম্পলিফাইড করা যাক। তারপরে উপরে লসাগু কি হবে, 5 আর 6 লসাগু 30, উপরে কত, 6 6 36 বিয়োগ 5 5 25 গুণ এই যে নিচের যেটা আছে সেটা উপরে জাস্ট উল্টে যাবে, 6 উপরে 5 নিচে, আর 100 গুণ আছে, তাহলে 100টা গুণ তেমনই থাকবে। তাহলে এবার কি হচ্ছে, এটা কত হচ্ছে, উপরে 11 হচ্ছে, 11/30 গুণ 6/5 গুণ 100। তাহলে 30-এর এই যে শূন্য, একটা শূন্য কেটে গেল, তাহলে 5 দুগুণ 10 আর 3 দুগুণ 6, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 11 দুগুণ 22, 22 দুগুণ 44, তার মানে 44% কিন্তু এখানে আমাদের লাভ্যাংশ, ঠিক আছে। তাহলে বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। 3-এর দাগে কি বলছে, একটি ব্যাগে 594 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা অ্যান্ড 10 পয়সা মুদ্রা আছে, ঠিক আছে। মোট টাকা এত হলে ব্যাগটিতে 25 পয়সার কয়েন কতটি আছে। আচ্ছা, প্রথমে তো আমরা জানি এই অঙ্কে কী করতে হয়, 5:9:4 আছে, 50 পয়সাকে টাকায় নিয়ে যেতে হবে। এখানে যেহেতু টাকা বলে দিয়েছে, তার মানে কি আমাদের 50 পয়সাকে টাকায় নিয়ে যেতে হবে। তাহলে 50 পয়সা মানে কত, হাফ টাকা, মানে 1 টাকার অনুপাতে। 25 পয়সা মানে 25 পয়সা মানে কত, 1/4 টাকা, আর 10 পয়সা মানে 1/10 টাকা। তাহলে এটাকে আমরা নর্মালাইজ করে রেশিও করে নিই। তাহলে এবার দেখো, এদের এলসিএম কত আছে, নিচে যেগুলো আছে কত, 20। তাহলে 20 দিয়ে আমরা গুণ করব। ইমাজিনারি সবাই ভেবে নাও যে পাশে 20 গুণ আছে। তাহলে কি হবে, এবার প্রথমটায় 20 গুণ করলে 2 10s 20, তার মানে 5 10s 50 হবে। তারপরে কত, 4 5s 20, তার মানে কত, 5 9 45 হচ্ছে এটাতে। আর এতে কত আছে, 10 দুগুণ 20, 4 দুগুণ 8। তাহলে এই যে আমাদের রেশিও চলে এলো 1 টাকার অনুপাতের রেশিও, ঠিক আছে। এটা কত, 1 টাকার অনুপাতের রেশিও, ঠিক আছে। এবার এই রেশিওর যোগফল কত হচ্ছে, 45 আর 53, তো 53 আর 50 103। তাহলে এই রেশিও 103। এইবার এই যে 103, এটাই 206 টাকার সমান বলতে চাইছে ওরা। তাহলে আলটিমেটলি কত গুণ হলো, 2 করে গুণ হচ্ছে, তার মানে যে কটা টাকায় যে কটা আছে তার সঙ্গে 2 গুণ হচ্ছে। তাহলে আমাদের উত্তরে চেয়েছে এটা কি, 25 পয়সার কয়েন কতটি আছে, কোথায় আছে 25 পয়সা, 45টি আছে, ঠিক আছে। এবার এই যে
45 মানে কত, 2 গুণ করতে হবে। তারপরে 90টি আছে, এবার 90টি কত, 1 টাকার ভ্যালু তো 25 পয়সা আছে 90টি, তার মানে 25টি কটা আছে 25 টাকা, 25 পয়সা 1 টাকায় করতে, এই 1 টাকাকে 25 পয়সায় করতে গেলে কত, 4 দিয়ে গুণ করতে হবে, যেটা এইখানে এই যে 4 দিয়ে ভাগ করেছি সেটা আবার 4 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 360 হচ্ছে। বোঝা গেছে? কি হলো এটা, 90 হলো 1 টাকা, 1 টাকা বার হয়েছে, 1 টাকায় 90 টাকা আছে 25 পয়সা রূপে, তাহলে 25 পয়সা কটা থাকা দরকার, 360টা, তাহলেই কিন্তু 90 রুপিস হবে। বোঝা গেছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে এ একটি ব্যবসা শুরু করে কত, 8,000, এই 85,000 টাকা দিয়ে। কিছু সময় পরে বি এত টাকা নিয়ে তার সাথে যোগ দিল। বলছে বছরের শেষে মোট লাভের অনুপাত 3:1, তবে বি কত মাসের জন্য যোগান দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে আমরা ধরলাম এই যে এ, এই যে বি, পার্টনারশিপের অঙ্ক। তাহলে এ এই যে 8, 5, 3টে শূন্য, এত বছর দিয়েছে, এই এতটা টাকা, আর বি দিয়েছে 4, 2, 5, 0, 0, হ্যাঁ এত টাকা। এবার বলেছে যে বি কিন্তু কিছু সময় পরে টাকা দেওয়া মানে দিয়েছে, আর এই কিন্তু পুরো টোটাল মাসটাই ইউজ করেছে মানে বছরটাই, তার মানে এর সঙ্গে কত গুণ হবে, 12, পুরো হোল ইয়ার। এবার বি কত দিয়েছে আমি জানি না, আমি ধরলাম এক্স মাসের জন্য দিয়েছে। এবার আমাদের এর রেশিও কত দিয়েছে, রেশিও কিন্তু বছর শেষে মোট লাভের অনুপাত 3:1, এদের অনুপাত তার মানে 3:1 হবে। ঠিক আছে, তাহলে বি কত মাসের জন্য, নর্মালি এখান থেকে বার করতে, এখানে কত, দুটো শূন্য কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে যাচ্ছে, আর কি 5 দিয়ে কাটছে, তাহলে 5 দিয়ে কাটা যাক, 5 17 85, তার মানে 170 গুণ 12, 5 দিয়ে 5 8 40, 5 5 25, ঠিক আছে, গুণ এক্স, তাহলে 17 দিয়ে যাচ্ছে, 17 দিয়ে এখানে 10 গুণ 12, 17 দিয়ে 5 গুণ এক্স, আবার 5 দিয়ে কাটছে, তাহলে 5 দুগুণ 10, তার মানে এখানে 24 বেঁচে থাকছে, এখানে এক্স বেঁচে থাকছে। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, 3:1 ছিল এখানে, তাহলে 24-এর অনুপাত 3, তাহলে এক্স এর অনুপাত কত হবে, এটাই বলতে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে 24কে যদি 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 8। আচ্ছা এটা নর্মালি দেখিয়ে দিই, 8ই হবে। তার মানে এখানে কি 24/x সমান 3/1 রেশিও। বোঝা গেছে? এই হলো, তার মানে 24কে 8 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, তাহলে কত, এটাকে কত দিয়ে ভাগ করলে 1 হবে, সেটা কত, 8 দিয়ে ভাগ করতে হবে, মানে 8 দিয়েই ভাগ করতে হবে, তাহলে 1 হবে, তাহলে 8ই ছিল। তাহলে বোঝা যাচ্ছে কত হলো, x সমান 8 হলো। তাহলে কত চেয়েছেটা কি, চেয়েছে বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে বি কিন্তু 8 মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল। এবার যদি বলতো যে কত মাস পরে যোগ দিয়েছিল, তখন কিন্তু 4 মাস হতো। ঠিক আছে, এই অ্যান্সারটা একটু খেয়াল রাখতে হবে যে চেয়েছেটা কি আমার। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এটা কি বলছে, 6 জন পুরুষ এবং 8 জন ছেলে 10 দিনে একটি কাজ করতে পারে। আচ্ছা এই অঙ্কটা তো নর্মালি অঙ্ক, 6 জন পুরুষ, 6 জন মেল আর 8 জন ছেলে মানে বয়, কত 10 দিনে একটি কাজ যেটা করতে পারে, এবং 26 জন পুরুষ, 26 জন মেল এবং 48 জন বয় সেটাকে কত 2 দিনে করতে পারে। এবার এখান থেকে আমরা জাস্ট রেশিও বার করব, কত হচ্ছে, 5 দিয়ে করছি না, ডাইরেক্ট আমরা গুণ করে দিই, 6 10কে 60 এম প্লাস 80 বি, 26 দুগুণ 52 এম প্লাস 48 দুগুণ 96 বি, তাহলে কত হচ্ছে এখানে 2 এই যে 60 এম, এদিকে 50 এম, 52 এম এদিকে আসলে কত হবে, 8 এম হবে, 8 এম, আর ওদিকে কত হবে 16 বি, বিয়োগ করলে 96 থেকে 80, তাহলে কত হচ্ছে এম বাই বি সমান 2/1 হচ্ছে, 8 দুগুণ 16। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বার হয়ে গেছে কি 2:1, একটা মানুষের ক্ষমতা কত 2, আর একটা বয়ের ক্ষমতা কত 1, তাহলে আমরা যে কোনো এক জায়গায় বসিয়ে দেবো। তাহলে প্রথমটাতে বসাই, 6 দুগুণ 12 প্লাস 8 গুণ 10, এই যে টোটাল কাজ, তার মানে কি 12 আর 8 20, তার মানে 20 আর একটা শূন্য 200। তাহলে এবার বলছে তবে 15 জন পুরুষ ও 20 জন ছেলে ওই কাজ কতদিনে করতে পারবে, তাহলে ওই যে টোটাল কাজ সেটা কত 200। তাহলে কি বলছে 15 জন পুরুষ, তার মানে 15 জন পুরুষের এফিসিয়েন্সি কত 2, আর 20 জন ছেলে, 20 জনের এফিসিয়েন্সি 1, 15 দুগুণ 30 আর 20 কত 50, তাহলে 50 এই কাজটা কদিনে করবে, 50 কাজ মানে 50 একক ধরে কত হচ্ছে 4 দিনে কিন্তু সম্পন্ন করবে। তাহলে অ্যান্সার কত
সঠিক অ্যান্সার 4 দিন। ঠিক আছে, তাহলে নেক্সটে যাওয়া যাক। কি বলছে এখানে, দুটি রেলগাড়ি সমান্তরাল লাইনে বিপরীত দিকে চলছে, তারা একে অপরের থেকে 500 মিটার দূরে আছে। আচ্ছা, একই দিকে চলছে, একই দিকে, তারা তাদের গতি এত এবং এত, তাহলে দ্রুতগামী ট্রেনটি ধীর গতির চালককে অতিক্রম করতে সময় লাগবে। তারা যেহেতু আচ্ছা সমান্তরাল দিকে বিপরীত দিকে চলছে, ঠিক আছে, সরি বিপরীত দিকে চলছে, তাহলে বিপরীত দিকে তার মানে কি স্পিডটা যোগ হবে, তাহলে কত 500 মিটার আছে, এবার স্পিডটা কত যোগ হবে, তার মানে 45 যোগ 30 কত হবে 75। এবার এটা তো কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে কত হবে 5/18 গুণ হবে, বাই যে 18 সেটা কত হয় উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 5 দিয়ে এটাকে কাটলে 100, আর 100 আর 75 কাটলে 4/3 হয়, তাহলে 3 6 18, তার মানে কত 4 6 24 সেকেন্ড হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সহজ ছিল। তাহলে নেক্সটে যাওয়া যাক। 7 দাগ কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি দূরত্ব অতিক্রম করতে যত সময় নেয়, স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে তার দ্বিগুণ সময় নেয়। আচ্ছা, তার মানে কি, আমি যদি ধরলাম এক্স মানে কি, এক্স মানে বোট স্পিড, নৌকার স্পিড, বোট স্পিড এক্স মানে, ঠিক আছে, আর ওয়াই মানে কি কারেন্ট স্পিড, তার মানে সমুদ্র এই স্রোতের গতিবেগ। ঠিক আছে, তাহলে যদি ডিস্টেন্স ডি হয়, যদি আমি এক্স মাইনাস এই এক্স প্লাস ওয়াই এটাতে যাই, এটা কি স্রোতের অনুকূলে, এটা যেটা সময়, এই যে সময়ের দ্বিগুণ করলে কত হবে ডি বাই এক্স মাইনাস ওয়াই হবে। এবার দেখো ইকুয়েশন ঠিকঠাক আছে কিনা, এখানে এটা কি ডি বাই ডি মানে যতটা ডিস্টেন্স যাবে, এক্স বাই ওয়াই অনুপাতে যাচ্ছে, ঠিক আছে, এই এক্স মাইনাস ওয়াই কেন, এটা স্রোতের কোথায় যাচ্ছে বিপরীতে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই। এবার বলেছে এটাই দ্বিগুণ লাগছে, এটাই দ্বিগুণ সময় লাগছে, তাহলে ব্যালেন্স করতে গেলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে প্রতিকূলের সময়কে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে ডি ডি কেটে গেল, তাহলে 2x মাইনাস 2y সমান এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স সমান 3y হচ্ছে, তাহলে এক্স বাই ওয়াই সমান কত 3/1, তার মানে কত রেশিও 3:1 রেশিও, তাহলে 3:1 অনুপাতে স্পিড হতে হবে, তাহলে এটা সম্ভব হবে। ঠিক আছে, এবার এটা নর্মালি অপশান ধরেও ইজিলি করা যাবে। ঠিক আছে, প্রথমে দেখো 1:2 আছে, এটা তো হবে না, কেন, কারণ 1 স্রোতের নৌকার গতিবেগ 1 আছে, স্রোতের গতিবেগ 2 আছে, ছোট আছে, এটাও ছোট হবে না, এটাও ছোট হবে না, তাহলে এই একটাই বাকি আছে স্রোতের গতিবেগ যেখানে বেশি। ঠিক আছে, তো নেক্সটটা যাওয়া যাক। 8 দাগে কি আছে, জাস্ট এটা করণীয় আছে, সিম্পল জিনিস, কি হচ্ছে 3 + √6 উপরে আছে, নিচে কত 5√3 বাই এই যে 2√12 আছে, √12 মানে কত 3 এ 4 12, তাহলে ভিতরে যে 4টা আছে 4টা রুট করলে কত হয় 2 হয়, তাহলে 2 বাইরে চলে আসবে, তাহলে 4√3 হয়ে যাবে, মাইনাস কত আছে 32 আছে, 32 মানে কত 16 দুগুণ 32, তার মানে কত 16কে রুট করলে 4 চলে আসবে, তাহলে 4√2 এখানে হচ্ছে, তারপরে কত আছে 50 আছে, 50 মানে কত 25 দুগুণ 50, তাহলে 25টাকে বাইরে বার করলে কত হবে 5 হবে, 5√2, তাহলে এই যে ইজি হয়ে গেল আমাদের সব কিছু, √2 অ্যান্ড √3 ফরম্যাটে চলে এলো, তাহলে উপরে কত 3 + √6 যেমন আছে তেমন, আর এখান থেকে কত হবে 5√3 মাইনাস 4√3, কটা থাকবে শুধু √3 প্লাস এখানে -4 + 5, তার মানে +√2। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, জাস্ট করণীয় নির্ণয় করতে হবে, সেটা কি হবে, জাস্ট নিচে যেটা আছে তার উল্টো আমাদের উপরে নিচে গুণ করতে হবে, √3 মাইনাস √2, তাহলে নিচে কত হচ্ছে, নিচে 1 হয়ে যাচ্ছে, √3 মাইনাস √2, তাহলে √3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, তার মানে 3 - 2 নিচে 1 হচ্ছে, তাহলে উপরের টার্মটাই শুধু বেঁচে আছে, তাহলে গুণ করতে হবে আমাদের এখান থেকে, এই যে এটা গুণ করতে হবে ডাইরেক্ট, তাহলে প্রথমে কত হচ্ছে 3√3 বিয়োগ 3√2 প্লাস রুট কত √3 ইন্টু √3 ইন্টু √2, তার মানে 3√2 হবে এটা, এই যে এটা আর এটা গুণ করলে 3√2 হচ্ছে, কেন 318 ভিতরে, তাহলে 9 যদি বার করি তাহলে কত হচ্ছে 3 বার হয়ে যাচ্ছে, তারপরে কত 6 দুগুণ 12 মাইনাস √12, √12 থেকে কি বার হয় 2 বার হয়, 2√3,
তাহলে এই যে আমাদের অ্যান্সার হয়ে গেলো। এবারে সিম্পলিফাই করা যাক এটাকে। এই যে 3√3 -2√3, তার মানে কি বেঁচে থাকছে, শুধু একটা √3, আর এই যে -3√2 +3√2 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা কি হবে, অনলি √3। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করা হয়ে গেল, তোমরা একটু বুঝে নেবে ভালো করে। নেক্সটটা কি হচ্ছে, বলছে ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে 5, 6, 7 এবং 8 দ্বারাই ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না। আচ্ছা, এখানে দেখো অপশান ধরেই করতে হবে, ইজি হয়ে যাবে। বলছে 9 দ্বারাই ভাগ করলে অবশিষ্ট থাকে না, তার মানে কি 9 দ্বারা বিভাজ্য হবে সবকটা। এবার 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি জানি আমরা, 9 দ্বারা বিভাজ্য নিয়ম জানি যে সেই সংখ্যার যোগ মানে ডিজিট সাম 9 হবে, কিংবা 9 দিয়ে ভাগ হবে ডাইরেক্ট। ঠিক আছে, ডিজিট সাম 9 হবে। তাহলে দেখা যায় এই যে অপশন 1টা 6 3 9 8 1 9, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য আছে। ঠিক আছে, তার মানে এটা হতে পারে। তারপরে কি 8 আর 3 11, 11 আর 5 আর 2 7, 11 আর 7 18, তাহলে এটাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তারপরে কি 7 আর 2 9, 5 আর 3 8, 9 আর 8 17, তাহলে এটা তো হচ্ছেই না, 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এটা কত, 6 3 9 আর 6 15, এটাও 9 দ্বারা হচ্ছে না। তার মানে বেঁচে আছে কি, এই যে অপশন ফার্স্টটা, অপশন লাস্টটা বেঁচে আছে। এইবার যে কোনো একটা দিয়ে আমাদের এটা মানে ভাগ করে দেখতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে ফার্স্টটাও 3 অবশেষ, সেকেন্ডটাও 3 অবশেষ। এবার আমরা 8 দিয়ে ভাগ করব। এবার দেখো মজা, 8 দিয়ে ভাগ করব, তাহলে অ্যান্সার কত হতে পারে আমাদের লাস্টে, কিন্তু দেখো এটা জোড় আছে। এবার 8 দিয়ে যদি ভাগ করি কোনো সংখ্যা, তাহলে লাস্টে কি হবে, জোড়ই থাকবে। ঠিক আছে, ভালো করে ভেবে দেখো, যদি কোনো সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে যায়, তার মানে 8 দিয়ে গুণ করি, তাহলে লাস্টে তো আমার জোড়ই থাকবে, তার মানে 2 4 6 8 কিংবা 0ই হবে। ঠিক আছে, 8 দিয়ে এই কটা সংখ্যাকেই ভাগ করা যাবে, লাস্টে থরি না 5 থাকলে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে তারপরে কি হবে, তারপরে আবার 3 অবশিষ্ট থাকবে। তাহলে যদি 3 অবশিষ্ট থাকে, তাহলে কি হবে, আলটিমেটলি কিন্তু বিজোড়, যে পিছনের যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু বিজোড়ই হতে হবে। ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে বিজোড়, অপশন এটা হচ্ছে বিজোড়। ঠিক আছে, কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, তাহলে আমাদের অঙ্ক করতে হবে না। তাহলে অপশন 1টাতেই বিজোড় আছে, এটাতে করে দেখবে, এটাই অ্যান্সার আসবে। বোঝা গেছে কিভাবে হলো। আর নইলে নর্মালি কত রকম ভাবে করা যায় অঙ্কটা। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। বলছে 11টি সংখ্যার গড় 10.9। ঠিক আছে, কোথায় 11টি সংখ্যার গড় কত, 10.9। প্রথম 6টি সংখ্যার গড় এত, শেষ 4টি সংখ্যার গড় এত, তার মানে মাঝখানেটা নেই এখানে, সপ্তম সংখ্যাটি কত, তার মানে ওই যে সপ্তম সংখ্যাটা নেই। তাহলে 6টি সংখ্যার গড় কত, 6 × 10.5, আর 4টি সংখ্যার গড় কত, 11.4। ঠিক পাঠিয়েছি সব, হ্যাঁ। প্লাস যে এক্সটা আছে, এটাই হলো সপ্তম আমাদের। ঠিক আছে, এখানে 10টা সংখ্যা বলেছে। এবার এটা নর্মালি গুণ করে আমরা ইজিলি বার করতে পারবো, কিন্তু আমরা এখানে করবো একটু অন্য জিনিস। সেটা কি, উত্তরগুলো দেখো ইচ্ছা করে এমনভাবে যাতে বেশি টাইম না লাগে আমাদের। এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 7, তার মানে প্রত্যেকটার এককের ঘরের সংখ্যা বা ইউনিট ডিজিট কিন্তু আলাদা আলাদা আছে। তার মানে আমরা এখানে একটু বুদ্ধি খাটাতে পারবো, সেটা কিসের, ইউনিট ডিজিটের বুদ্ধি। তাহলে এখানে আমরা শুধু একদম মনে করো পয়েন্ট নেই এখানে। ঠিক আছে, এই যে এখানে 9 11 99, তাহলে 0.9 হবে এখানে লাস্টে, ইউনিট ডিজিট, জাস্ট ইউনিট ডিজিট দেখছি আমি, কত হবে এখানে, 0.9 হবে। এখানে কত হবে, 5 6 30, পয়েন্টের পরের সংখ্যাটা দেখছি আমরা, যেহেতু পয়েন্ট থাকবেই। ঠিক আছে, 5 6 30, তো তাহলে এটার পয়েন্ট থাকবে না, এটার পয়েন্টের এখানে 0 হয়ে যাচ্ছে 5 6 30 টাই। ঠিক আছে, তাহলে এটার পয়েন্টের বাইরে কত, 4 4 4 16, তার মানে 0.6। ঠিক আছে, আর প্লাস এক্স, তার মানে এটা মানে কি, আমরা জাস্ট এগুলো গুণ করলে লাস্টের যে ইউনিট ডিজিট, মানে ইউনিট ডিজিট থাকবে, তার এইগুলো ইউনিট ডিজিট আছে। বোঝা গেছে, তাহলে কি, এবার আমরা এক্স দেখি, তাহলে এই যে 6টা এই দিকে আসবে, তাহলে এখানে কি হবে, -0.6, প্যাটার্নটা এরকম থাকবে। তাহলে বিয়োগ করলে কত হবে, 0.3, এই যে, তাহলে 0.3 কোথায় আছে, অপশন এটাতে আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, বেশি কিছু ব্রেন খাওয়া, আমরা বেশি কিছু গুণ করতে যাবো না, এত বড় বড় গুণ করা যাবে না আমাদের। ঠিক আছে, ইউনিট ডিজিটটা যদি না শিখে থাকো, তাহলে আমার ইউনিট ডিজিটের ভিডিও আছে, ওটা দেখে নিও। এরকমভাবে আমাদের অঙ্কর মানে এই অ্যাপ্রোচ শিখতে হবে, অনেকটা সময় বাঁচবে। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে
এক ব্যক্তি 10,000 টাকা মোট 4 জায়গায় ধার দিয়েছিল। সে যদি এত টাকা 8%, এত টাকা এত পার্সেন্ট এবং এত টাকা এত পার্সেন্ট সুদে দেয়, তবে বাকি টাকা 4 জায়গায় ধার দিয়েছিল, তবে বাকি টাকার জন্য কত সুদে দিতে হবে যাতে গড় বার্ষিক সুদের হার এত। বাবা, এখানে বলছে 4টে আলাদা আলাদা জায়গায় ইনভেস্ট করেছে, তাহলে বলছে গড় বার্ষিক সুদ 8.13। তার মানে এই যে 10,000 টাকাটা আছে এটার 8.13%, তার মানে 100 তো যাবে, আবার একটা পার্সেন্টের জন্য একটা শূন্য, তাহলে এই যে 4টে শূন্য 4টে শূন্য কেটে গেল, আলটিমেটলি কত? 813 টাকা অ্যাভারেজ মানে গড় সুদ হবে। ঠিক আছে, তাহলে প্রথমটাই সুদ কত হচ্ছে? বছর কি বলে দিয়েছে? বছর কিছুই বলেনি। হ্যাঁ, বছর কিছু বলেনি, তার মানে একটাই বছর হবে। হ্যাঁ, গড় বার্ষিক সুদ, ঠিক আছে, একটাই বছর। তাহলে 2,000 টাকার 8% সরল সুদে কত হবে? 8 দুগুণ 16, প্রথমটায় কত? 160 টাকা হচ্ছে প্রথমটায়। তারপরে কত? 4,000 টাকার 7.5%, তার মানে 40 গুণ 7.5, 40 গুণ 7.5 কত হচ্ছে? শূন্য একটা এটে গেল, এই যে 4 5 20, শূন্য 4 7 28 আর 2 30, 300, 4 5 3, হ্যাঁ, তাহলে এটা 300 সেকেন্ডে। থার্ডে কত? 1,400কে 1,400কে 8.5, তার মানে আর একটা শূন্য নিচে আসবে, 10 নিচে আসবে, 5 দুগুণ 10, 5 17 85, 7 দুগুণ 14, 7 17 119। এটা ঠিক করলাম তো? কত? 1,400 টাকা 8.5%, তার মানে 8/5 বা 100 100, ঠিক আছে, 7 17 119, ঠিক আছে, 119, এটা আমাদের 119 টাকা থার্ডটা। তাহলে বাকিটা কত আছে? এবার মেন দেখতে হবে বাকি আমাদের আসল কত বাকি আছে। এটাই 2,000 টাকা ইনভেস্ট হয়েছে, এটাই 4,000 টাকা ইনভেস্ট হয়েছে, এটাই 1,400 টাকা, তাহলে 4 আর 2 6, 7 4 0 0 এত টাকা ইনভেস্ট হয়েছে। টাকা টোটাল কত ছিল? 10,000 টাকা। তাহলে বাকি থাকে কত? 6 2 2,600 টাকা বাকি আছে। ঠিক আছে, তাহলে বাদ বাকি যে টাকাটা থাকবে সেটাই 2,600 টাকার উপরে যাবে। তাহলে কত হচ্ছে? 300 আর এই যে 300 আর এই যে 160, 460, 460 আর 119, তার মানে 9 7 5, 579 টাকা হয়েছে। তাহলে 813 থেকে 579 বিয়োগ করতে হবে। 9 আর 4 13, হাতে থেকে কত? 1 8, 8 আর 3 11, 3 হাতে থেকে 1 2, 234 টাকা। তাহলে 234 টাকা 2,600, এই যে 2,600 এটার উপরে কত পার্সেন্টেজ হবে? তাহলে 100 100 কেটে গেল, 13 দুগুণ 26, 13 1 13, 8 13 104, 2 দিয়ে কাটলে 9। বাবা, তার মানে অঙ্কটা জাস্ট এমনি বড়, সবই সিম্পল, তার মানে 9% আমাদের ইন্টারেস্টে যাবে। ঠিক আছে, কিছুই না, অঙ্কটাতে ইচ্ছা করে বড় করে দিয়েছে। ঠিক আছে, নেক্সটটা চলো যাওয়া যাক। বলছে 2 ধরনের চালের মধ্যে প্রথমটির দাম 15 টাকা প্রতি কেজি এবং দ্বিতীয়টির দাম 20 টাকা প্রতি কেজি। যদি সেগুলি 2:3 অনুপাতে মেশানো হয় তবে প্রতি কেজি চালের দাম কত? তার মানে 15 কেজিকে 2 আর কত 20 কেজিকে 3 অনুপাতে, তাহলে টোটাল 3 আর 2 5 অনুপাত করতে হবে। তাহলে 15 দুগুণ 30, 3 20 60 বাই 5, তার মানে 90 বাই 5, তার মানে 18 টাকা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটা সহজ অঙ্ক। নেক্সটটা বলছে একটি মূলধনের উপর 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত এত, সুদের হার কত? আচ্ছা, বলছে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ এত টাকা। তাহলে আমরা কি জানি? প্রত্যেক বছর সরল সুদ কি হয়? সেম হয়, সেম হয়, প্রত্যেক বছর সরল সুদ কি হয়? সেম হয়। তাহলে এই যে 660টা ছিল সেম সেম হলে তার মানে কি 330 আর 330 এমন করে যাচ্ছে। ঠিক আছে, এটা কি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কত হলো? 696.30 টাকা হলো। প্রথম বছর তো সবার একই হবে, প্রথম বছর কত হবে? 330 হয়েছে, তাহলে প্রথম বছর 330 টাকা। তাহলে সেকেন্ড ইয়ারে কত হবে? 30 তো পয়েন্টে থাকবে, এখানে 6, এখানে 6,
এখানে 3 6 300। তার মানে প্রথম বছর এখানে কত হলো সিআইতে, প্রথম বছর তো 330 তো হবেই, সেকেন্ড ইয়ার কত হলো 366.30। তাহলে আলটিমেটলি ইনক্রিজ কত হয়েছে 66.30 ইনক্রিজ, 66 না 36, 36.30 ইনক্রিজ হয়েছে। এটা কার উপরে ইনক্রিজ হয়েছে, এই যে 330-এর উপরে, তাহলে 330-এর উপরে ইনক্রিজ হয়েছে। তাহলে এটার পার্সেন্টেজ কত বার করতে হবে, তাহলে এই যে পয়েন্ট একটা বার করলে দুটো শূন্য কেটে গেল, তাহলে এই যে শূন্য এই যে শূন্য কেটে গেল, 11 দিয়ে কাটলে 3 11 33, এটাকে 33, তাহলে 3 3, তাহলে এটা 3 11 33, তার মানে কত হলো, এটা 11% হয়ে গেল। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে এটা। তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সট কি বলছে, দৈর্ঘ্য 18 সেমি ও প্রস্থ 14 সেমি একটি আয়তক্ষেত্রের ভিতরে অঙ্কিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বলছে দৈর্ঘ্য 18 সেমি, ঠিক আছে, তার মানে ধরলাম আমি এরকম আছে, দৈর্ঘ্য 18 সেমি, এই যে এটা 18 সেমি আর প্রস্থ 14 সেমি, এর ভিতরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, এর ভিতরে বৃহত্তম বৃত্ত কি করে আঁকতে পারবো আমরা, এই যে বৃত্ত ধরলাম একটা, বৃহত্তম বৃত্ত কিভাবে আঁকতে পারবো, তার ম্যাক্সিমাম রেডিয়াস কত হতে পারে, তার মানে ম্যাক্সিমাম ব্যাসার্ধ কিংবা ব্যাস, এই যে ব্যাসটা ম্যাক্সিমাম কত হতে পারে, এই যে ব্যাস এটা ম্যাক্সিমাম কত হতে পারে, সেটা প্রস্থর সমান। তার মানে ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 7, তাহলে এটার ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে ক্ষেত্রফল কত আমরা জানি পাই আর স্কোয়ার হয় বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, পাই মানে কত 22-এর 7 আর স্কোয়ার মানে 7 গুণ 7, তাহলে 7 7 কেটে গেল, এটা মানে 154 হয়। ঠিক আছে, তাহলে অপশান এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। 15 দাগ কি বলছে, একজন ব্যক্তি একটি জায়গায় হেঁটে যায় এবং সাইকেলে ফিরে আসে, মোট সময় লাগে 5 ঘন্টা 45 মিনিট। যদি একই পথ সাইকেলে গেলে সময় লাগে 2 ঘন্টা, তবে একই পথ হেঁটে যেতে এবং আসতে মোট কত সময় লাগে। আচ্ছা, ধরলাম পথটি আছে ডি, ঠিক আছে, পথটি ডি আছে, বলছে হেঁটে যায়, তার মানে ডি বাই ডব্লু, ডব্লু মানে হেঁটে যাওয়ার স্পিড, ঠিক আছে, প্লাস সাইকেল হেঁটে যায় এবং সেই একই ডিস্টেন্স যাবে আবার ফিরে আসবে, সাইকেল ধরলাম, তাহলে কত সময় লাগছে 5 ঘন্টা 45 মিনিট। তার মানে 5 ঘন্টা 45 মিনিটকে 45/60 দিলে আমাদের নর্মাল আওয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে যদি একই পথ সাইকেলে গেলে সময় লাগে 2 ঘন্টা, সাইকেলে গেলে সময় লাগে 2 ঘন্টা, তার মানে ডি বাই সাইকেল স্পিড সময় লাগে 2 ঘন্টা, এটা আমাদের বলে দিয়েছে। তবে ওয়াকিং আপস অ্যান্ড ডাউনস কত হবে, যাতায়াত কত হবে, তাহলে এই যে ডি বাই সি 2 আমরা পেয়ে গেছি, তার মানে এখানে 2 বসিয়ে দেবো জাস্ট, তাহলে ডি বাই ডব্লু সমান কত হবে, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 প্লাস 45/60। ঠিক আছে, এবার কি বলছে যে তবে একই পথ হেঁটে যেতে এবং আসতে সময় লাগে কত, তাহলে এটা কি বার হলো আমাদের, এটা বার হলো হেঁটে যেতে সময় লাগে, তাহলে যেতে আসতে কি সময় লাগবে 2 দিয়ে গুণ করে দিতে হবে জাস্ট, এটাকে লাল কালি দিয়ে করি, 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে 2 ইন্টু ডি প্লাস ডব্লু সমান 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6 প্লাস 45 দুগুণ 90/60, তার মানে এখান থেকে কত হবে 90/60, মানে একটা 60 বার হবে আর একটা 30 বার হবে, 30 মানে আধ ঘন্টা, তার মানে 6 প্লাস 1 প্লাস হাফ, তাহলে কত হচ্ছে 7 আওয়ার 30 মিনিটস। ঠিক আছে, কোথায় আছে, অপশান এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে একটি জলধারার একটি নল দ্বারা 4 ঘন্টায় ভর্তি হয়, অপর একটি নল দ্বারা 9 ঘন্টায় খালি হয়, তাহলে 4 ঘন্টায় ভর্তি হয় 9 ঘন্টায় খালি হয়, তাহলে খালিটাকে মাইনাস লিখছি। বলছে দুটি নল একসাথে খোলা থাকলে, ও এত সহজ অঙ্ক, 4 9 কত 36, তাহলে এখানে কত 9 এফিসিয়েন্সি দিয়ে ভর্তি হচ্ছে এবং -4 এফিসিয়েন্সি দিয়ে খালি হচ্ছে, তার মানে এদের আউটকাম টোটাল এফিসিয়েন্সি কত 9 বিয়োগ 4 5, তাহলে একসাথে কাজ করলে 36টা কততে ভর্তি হবে 36/5, 5 7 35 আর 0.2 লাগবে 7.2।
ঠিক আছে, তাহলে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সটটা, এখানে কি বলছে, একটি ক্যাম্পে 150 জনের মধ্যে মানে 150 জনের জন্য 45 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 10 দিন পরে 25 জন শ্রমিক ক্যাম্প ছেড়ে চলে গেলে বাকি খাবার আর কতদিনে চলবে? আচ্ছা, তাহলে খাবার কত, 150 জনের জন্য 45 দিনের খাবার মজুদ ছিল, তাহলে এটা হলো টোটাল খাবার। ঠিক আছে, সমান প্রথমে কত 10 দিন খেয়েছে। ঠিক আছে, 10 দিন খেয়েছে প্রথমে কতজন, 150 জনই খেয়েছে। ঠিক আছে, তাহলে প্লাস বাকি কত দিন আছে সেটা পরে কথা, আছে কতজন, 25 জন চলে গেছে, তাহলে 150 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 125। এবার এরা যেহেতু বেশি দিন খেতে পারবে নর্মাল ডেসের থেকে, কারণ লোক কম আছে, তাহলে এখানে এক্স দিন ধরলাম আমি। ঠিক আছে, তাহলে এই যে এটা যখন এদিকে আসবে তখন আমি যদি 150 কমন নেই, তাহলে কি বেঁচে থাকবে, 150 গুণ 35। তাহলে এক্স ওয়ান কত হবে, এই যে 125টা এখানে ভাগ করে দিলে হয়ে যাবে ডাইরেক্ট 125। ঠিক আছে, তাহলে এবার কাটাকুটি করতে হবে, কত, 6 25 150, 25 দিয়ে কাটলে 5 25 125, তাহলে 5 দিয়ে কাটলে 5 শত 35, 6 শত কত 42, তাহলে 42 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখানে কি বলছে, দুটি ভগ্নাংশের গুণফল এত এবং তাদের ভাগফল এত, তাহলে বৃহত্তম ভগ্নাংশ কত, মানে বৃহত্তম ভগ্নাংশটি কত? তাহলে আমি ধরলাম ভগ্নাংশ দুটো এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে গুণফল যেহেতু আছে এক্স গুণ ওয়াই, 14 গুণ 15। ঠিক আছে, আবার এক্স বাই ওয়াই কত, 35/24। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই করলে 35টা বেশি, তার মানে আমাদের এক্স এর মান বার করতে হবে, এক্সটা এখানে বড়। ঠিক আছে, তাহলে যে কোনো একটার মান যে কোনো একটা জায়গায় বসিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই সমান এক্স গুণ 24/35, তাই তো? হ্যাঁ, তাহলে এটাই ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিই, কত হচ্ছে, এক্স গুণ 24 বাই কত 35 সমান 14/15। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে, 14 গুণ 35/24 গুণ 15। একটু হালকা করে কাটাকুটি করা যাক, 3 এ 5 15, 5 7 35, তাহলে 7 দুগুণ 14, 2 দিয়ে কাটলে 12 দুগুণ 24। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, উপরে দুটো 7 আর নিচে 3 12 36, তার মানে দুটো 6। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স সমান কত, তাহলে এক্স সমান কত, একটা হয়ে যাবে 7/6, তাহলে বড় ফ্র্যাকশন কোনটা, 7/6, তাহলে কোথায় আছে, 7/6 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি বলছে, আয়েশার জন্মের সময় তার বাবার বয়স ছিল 38 বছর এবং তার ভাইয়ের জন্মের সময় তার মায়ের বয়স ছিল 36 বছর। আয়েশা তার ভাইয়ের থেকে 4 বছরের বড়, তাহলে আয়েশার বাবা আর মায়ের বয়সের পার্থক্য কত? আচ্ছা, এটা তো করার কিছু নেই, বোঝার জিনিস। প্রথম কথা হচ্ছে যে আয়েশা আর আয়েশার ভাইয়ের ডিফারেন্স কত, 4 বছর ডিফারেন্স আছে আয়েশা আর আয়েশার ভাইয়ের বয়সে। ঠিক আছে, তাহলে আয়েশার বয়সের সময়, আয়েশা যখন জন্মেছিল তার বাবার বয়স কত, 38। আয়েশা যখন জন্মেছিল তখন তার বাবার বয়স ছিল ফাদার 38। ঠিক আছে, এইবার যেই 4 বছর চলে যাবে, 4 বছর পরে কি ওর ভাই জন্মাবে, তাহলে 4 বছর যেই চলে যাবে তখন ফাদারের নিউ বয়স কত হবে, 38 আর 4 কত, 42 বছর। ঠিক আছে, এবং এখানে কি বলছে যে তার ভাইয়ের জন্মের সময় তার মায়ের বয়স ছিল কত, 36, তাহলে মাদারের বয়স তার ভাইয়ের জন্মের সময় কত, 36। ইউলো কালি দিয়ে যেটা লেখা সেটা হচ্ছে ভাইয়ের জন্মের সময়। তাহলে এবার এদের মধ্যে ডিফারেন্স কত, 6 বছরের, তাহলে 6 বছর আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কি আছে? আচ্ছা, নেক্সট কিছু নেই। ঠিক আছে, চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে তাহলে, চলো বাই।